300 প্রজাতির পাখি আছে, জানেন কি? নদী আছে, সেই নদীর পথে কিন্তু আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে। দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু হচ্ছে। ও দারুণ, চারিদিকে কত সুন্দর জঙ্গল দেখো। ও থেকে বড় ওয়াটারফল কিন্তু এটি, যেটা আমরা এখন দেখছি একদম আমাদের সামনের থেকে। কলকাতার কোলাহল থেকে মাত্র 6-7 ঘন্টার দূরত্বে, মাত্র দুদিনের ছুটিতে হারিয়ে যান একেবারে নির্জন জঙ্গলের মাঝে। এখানে নেই মোবাইলের নেটওয়ার্ক, নেই আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ শান্তি আর পাখির ডাক। ভাবুন তো, সকালবেলা ঘুম ভাঙছে জঙ্গলের আওয়াজে, চারপাশে সবুজ, আর আপনি একদম নিজের মতো করে সময় কাটাচ্ছেন। যদি আপনি সত্যি চান শহরের স্ট্রেস থেকে মুক্তি, নিজেকে একটু নতুন করে খুঁজে পেতে, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন এই গোপন লোকেশন ও যাওয়ার সম্পূর্ণ গাইড। আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র 6-7 ঘন্টার দূরত্বে আছে একদম জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স, শিমলিপাল টাইগার রিজার্ভ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, সব কিছু আজ এই ভিডিওতেই জানবেন। অবশেষে আমরা চলে আসলাম শিমলিপাল নেচার ক্যাম্পে। এটা হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভের মেন গেট। এই গেটটা দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে। তো এখানে এসে দাদাদের সঙ্গে কথা বললে জানতে পারলাম যে এইখানে আসতে গেলে আপনাকে কিন্তু অনলাইনেই বুক করে আসতে হবে। একটা কথায় মাথায় রাখবেন, এখানে যদি আপনি আসতে চান সরকারি গেস্ট হাউসে থাকা বা জিপ সাফারি করা, আপনাকে কিন্তু সমস্ত কিছুই করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে কিন্তু আগে থেকেই আপনাকে বুকিং করে তবেই এখানে আসতে হবে। এখানে কিন্তু অফলাইনের কোনো ব্যবস্থা নেই। প্রথমে কথা বলি কিভাবে শিমলিপাল পৌঁছবেন। কলকাতা থেকে দূরত্ব প্রায় 280 থেকে 300 কিলোমিটার, সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। বাই রোড যদি যান আপনার গাড়ি নিয়ে, কলকাতা থেকে খড়গপুর রোড ধরে প্রথমে জলেশ্বর, তারপর বারিপদা এবং তারপর যোশীপুর। আর যারা ট্রেনে যেতে চান তাদের জন্য হাওড়া থেকে বালাসোর বা বারিপদায় আসতে হবে। হাওড়া থেকে দিনের নানান সময় কিন্তু বালাসোর বা বারিপদার ট্রেন পাওয়া যায়। তারপরে বারিপদায় নেমে ওখান থেকে বোলেরো লোকাল গাড়ি ভাড়া করে চলে আসুন যোশীপুর বা গুড়গুড়িয়া। শিমলিপালের এই মেন এন্ট্রি গেটে ঢুকেই এরকম অসংখ্য ছোটোখাটো দোকান কিন্তু এই গেটের সামনেই আছে। হালকা পাতলা টিফিন কিন্তু এখানে করে নিতে পারে। আমরা কিন্তু এবার গ্রুপ ট্যুর করছি। এটা হচ্ছে বুকিং নম্বর, বুক অ্যাস অ্যাট www.ecotourist.urisha.com জঙ্গল সাফারি। আর এখানে কন্ট্যাক্ট নম্বরগুলো দিয়ে দেওয়া হয়েছে, এদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে বুক করে আসতে হবে। প্রথমেই জেনে রাখা দরকার আপনি শিমলিপাল টাইগার রিজার্ভের কোন সাইডটায় এন্ট্রি করতে চাইছেন। শিমলিপাল টাইগার রিজার্ভের মূলত কিন্তু দুটো এন্ট্রি পয়েন্ট আছে। এক হচ্ছে পিথাবাটা গেট, যেটা বারিপদার দিক থেকে, আর একটা হচ্ছে যোশীপুর কালিয়ানি গেট, যেটা হচ্ছে যোশীপুরের দিক থেকে। সেটা কিন্তু আপনাকে আগে থেকেই স্থির করবেন যে আপনি পিথাবাটা গেট দিয়ে এন্ট্রি করবেন নাকি যোশীপুর দিক থেকে এন্ট্রি করবেন। আমরা কিন্তু যোশীপুর দিক থেকে এন্ট্রি করেছিলাম। যোশীপুরের সাইডটা কিন্তু এই জঙ্গলের মধ্যে সব থেকে ভালো। বেশিরভাগ বন্য জীবজন্তুর দেখা মেলে কিন্তু এই যোশীপুরের দিক থেকেই। আর বারিপদার দিকে পাবেন আপনি ঝর্ণা এবং কিছু মালভূমি টাইপের এলাকা। আমরা এবার গ্রুপ ট্যুর করছি সবাই মিলে একসাথে। এই যে আমরা গ্রুপে সবাই আছি, সব থেকে ছোট সদস্য আমাদের এর বয়স হচ্ছে 1 বছর 3 মাস, তাই তো? চলো বেশি লেট করে লাভ নেই, সামনে আগিয়ে যাই। তোমাকে একটু দেখিয়ে দিই। শিমলিপালে দাঁড়িয়ে থেকে এই গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিকের বোতল এবং চায়ের যে কফির কাগজের কাপ বা আমরা প্লাস্টিকের যে ক্যারি ব্যাগগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু একদম গভীরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এই সমস্ত কিন্তু আমরা এই শিমলিপাল টাইগার রিজার্ভের ভেতরে গিয়ে কিন্তু একদমই ব্যবহার করতে পারবো না। তো আপনারাও সাবধান, এইখানে এসে এই সমস্ত জিনিস একদমই ব্যবহার করবেন না। আর ভেতরে কিন্তু এগুলো একদম ফেলবেন না। এটা কিন্তু আমাদের সকলের কর্তব্য জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই বা স্থানীয়দের বিশ্বাস বলতে পারেন।
সেটি দেখুন এই বোর্ডে লেখা আছে 340 বছরের পুরনো একটি শাল গাছ, যেটা হচ্ছে এই গাছটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাছটা 340 বছরের পুরনো, কিন্তু এই গাছটা স্থানীয়রা কিন্তু এখানে পুজোও করে থাকেন। তিথি অনুসারে বিশেষ পুজোও কিন্তু হয়। আশেপাশের এলাকার থেকে কিন্তু এখানে এই গাছটার এসে পুজো দেয় বিশেষ তিথিতে, তখন কিন্তু খুব ভালো একটা মেলার মতো কিন্তু বসে এখানে। 340 এই যে শাল গাছটা, এর নিচেই কিন্তু বিশেষ তিথিতে পুজো হয়ে থাকে। এই শাল গাছের নিচে এই হচ্ছে বন্য পরিবেশ। এখানে আসলে একটা অপার শান্তি কিন্তু পাওয়া যায়। তো আমরা যাচ্ছিলাম, ওই যে আমাদের গাড়ি যাওয়ার পথেই কিন্তু এটা পড়েছে। এটাও একটা এখানকার টুরিস্ট স্পট বলতে পারেন। তো আমাদের ড্রাইভার দাদা বললেন, আমরা কিন্তু এখানে এসে এই গাছটা দেখে গেলাম। শিমলিপাল টাইগার রিজার্ভের এন্ট্রি গেট থেকে 30 কিলোমিটার ভেতরে হচ্ছে আমাদের আজকের হোটেল গুরগুড়িয়া নেচার ক্যাম্প। আমরা এখন চলে আসলাম গুরগুড়িয়া নেচার ক্যাম্পে, সাঁওতালি কটেজে। এইখানে পরপর 4টে রুম আছে, 1 2 3 4টে। এই 4টে রুমে কিন্তু আজকে আমরা থাকছি। আমাদের 4টে ফ্যামিলি নিয়ে আমরা এসেছি গ্রুপ ট্যুরে। এই গুরগুড়িয়া শিমলিপাল গুরগুড়িয়া নেচার ক্যাম্পে এই রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই নেচার ক্যাম্পের এই রুমগুলোর ভাড়া পড়েছে বড়দের, যারা অ্যাডাল্ট 18 বছরের উপরে, তাদের জন প্রতি ভাড়া পড়েছে 4 বেলার খাওয়া দিয়ে 2500 টাকা। এবং 5 বছরের উপরে যদি বয়স হয় বাচ্চাদের, 5 বছরের উপরে যদি বাচ্চা হয় তার কিন্তু 50%, মানে ওই 1250 টাকা মতো লাগে। এটা হচ্ছে সাঁওতালি কটেজ। চলুন এবার এইখানকার এই সাঁওতালি কটেজের রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দুটো পরপর এখানে বেড দেওয়া আছে। ওইখানে একটা আছে বড় জানলা, একটা আছে ফ্যান, এখানে একটা বড় সোফা সেট আছে, আর এখানে কিন্তু বেতের সুন্দর একটা চেয়ার দেওয়া আছে, চেয়ার প্লাস টেবিল। আর এইখানে দেখেন বড় একটা কাঁচের জানলা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু সকালে বিকালে বসে সুন্দর প্রকৃতির দৃশ্য কিন্তু দেখা যায়। আর এই হচ্ছে বাথরুমটাও বেশ কিন্তু খোলামেলা এবং খুবই কিন্তু বড়। বাথরুমে কিন্তু এখান থেকে ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু সবই কিন্তু দেওয়া হচ্ছে। বেসিন আছে, টয়লেট আর অ্যাডজাস্ট ফ্যান কিন্তু আছে। তো এই ছিল আজকের আমাদের হোটেলের ছোট্ট রুম ট্যুর। আর বাইরের দৃশ্যটাতে কিন্তু যতটা সুন্দর আমাদের এই ঘর, তার থেকে সুন্দর কিন্তু আমাদের এই বাইরের প্রাকৃতিক পরিবেশটা। সত্যি জঙ্গল কেন লোকে এত ভালোবাসে, যারা একটু নীরবতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শিমলিপাল নেচার ক্যাম্প কিন্তু একদম আদর্শ জায়গা। যদিও এটা সিজন নয়, আজকে মার্চের 26 তারিখ, এখন এটা সিজন নয়। এখানকার সিজন হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, যতদিন আমার কি শীত থাকে ততদিন কিন্তু এখানকার মোটামুটি সিজনের টাইমে কিন্তু এখানে ঘর পাওয়া যায় না। এগুলো যতগুলোই দেখাচ্ছি সবই কিন্তু এগুলো সরকারি কটেজ, আর এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমেই বুকিং করতে হয়। এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর রয়েছে মোট 4টি সরকারি আবাসস্থল। যেটাতে আমরা রয়েছি সেটির নাম হচ্ছে গুরগুড়িয়া, আরেকটির নাম হচ্ছে জুমানি, আরেকটি হচ্ছে কুমারী, আর 4 নম্বর হচ্ছে বারাপানি। আমরা যেটাই রয়েছি সেটা সবথেকে ভালো এবং একটু সাজানো গোছানো, এবং এর এরিয়া সাইডটাও অনেকটাই বড়। আর এই সমস্ত সরকারি কটেজগুলো ভাড়াগুলো কিন্তু প্রায় একই রকম, আর থাকছে সঙ্গে 4 বেলার খাওয়া। আর যারা ভাবছেন এত টাকা খরচা করে সরকারি কটেজে থাকবো না বা জঙ্গলের ভেতর থাকবো না, তারা কিন্তু অনায়াসেই বাইরে কোনো হোটেল নিয়ে থাকতে পারেন। যেমন যোশীপুরের দিকটায় বা পিথাভাটার দিকটায় থাকতে পারেন। সেখানে 1000-1200-1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন, এবং অনেক কম পয়সাতেই কিন্তু খাবার দাবারও পেয়ে যাবেন। আর একটা কথা, যখন আপনারা জঙ্গল সাফারির জন্য আসবেন তখন কিন্তু অবশ্যই করেই শুকনো খাবার নিয়ে আসবেন। আর সকালবেলায় সাফারি যদি করতে চান, আপনাকে কিন্তু এন্ট্রি গেটে 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু পৌঁছতেই হবে, না হলে কিন্তু আপনার জঙ্গল সাফারি করা সেই দিনের মতো আর হবে না। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। আমাদের কিন্তু আজকে ব্রেকফাস্ট কপালে জোটেনি, একবারে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আছে সাদা ভাত, শুক্তো, স্যালাড, ডাল, চাটনি, ডিম আর হচ্ছে ঘ্যাট। সবাই কিন্তু বসে পড়েছে। আর দেখো আমাদের দলের সব ছোট্ট সদস্য, তাকে কিন্তু জোর করে খাওয়ানো হচ্ছে।
সবাই একসাথে বসে পড়েছি। কেমন হয়েছে রান্না বান্না? মোটামুটি ভালো। হ্যাঁ। আবার ভাই মোটামুটি খাওয়ার মতো না? বাড়ির খাবারের তুলনায় কিছুই না। আচ্ছা আচ্ছা, বলছে মোটামুটি। বাড়ির খাবারের মতো তো আর সব জায়গার খাবার হয় না, এটা তো সবসময় সত্যি কথা। কিন্তু দেখি বাইরে এসে কতটা সুস্বাদু খাবার পাওয়া যায় সেটাই বড় কথা এখন। চলো খেয়ে টেস্ট করে দেখি। তো ফাইনালি আমরা কিন্তু এই শিমলিপাল গুড়গুড়িয়া ন্যাশনাল ক্যাম্পে সাফারি করার জন্য তৈরি। এই হচ্ছে আমাদের সাফারির গাড়ি। তো প্রথমে বলে দিই, এই গাড়ি 6 জনের জন্য বুকিং করতে এক একটা গাড়ি কিন্তু 5,500 টাকা করে। তো গড়ে ধরে নিন এক একজন মাথা পিছু 900 টাকা কিন্তু পড়ছে। 2:30টার থেকে টাইম, এরা মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো কিন্তু ঘোরায়। তো এই গাড়িতে আমরা সামনে বসতে পারি? না না সামনে গাইড বেড়েছে এটার সামনে বসে বাবা অনেক উঁচু তো। উঁচু না হলে তুমি কি করে দেখবে? আচ্ছা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যতে আমরা সাফারি করেছি। সেখানে সাফারির গাড়িগুলো কিন্তু একদম নিকৃষ্টতম থার্ড ক্লাস গাড়ি ব্যবহার করা হয়। সেই তুলনায় এইখানকার গাড়িগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং আরামদায়ক। আর যেটা বলছিলাম, 5,500 টাকা কিন্তু এক একটা গাড়ি বুকিং করতে নিয়েছে। 6 জন বড় যেতে পারে, তার মধ্যে 2-1 জন যদি বাচ্চা থাকে তার জন্য আলাদা চার্জ নেয় না। মোট কথা একটা গাড়ির বুকিংয়ের জন্য 5,500 টাকা পড়ে, 6 জন হিসাবে 900 টাকা করে কিন্তু পার হেড পড়ছে। তো চলো এবার জঙ্গল সাফারির মজাটা নেওয়া যাক। আর এই জঙ্গল সাফারির এক একটা গাড়ির সঙ্গে একটা করে কিন্তু গাইড মাস্ট, যারা এরাই প্রোভাইড করে থাকে, তার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই। এই 5,500 টাকার মধ্যেই কিন্তু এরা গাইডটাও প্রোভাইড করে থাকে। এই গুড়গুড়িয়া ফরেস্টে আমরা পরপর 2টো গ্রাম কিন্তু ক্রস করে বেরিয়ে চলে আসলাম। এরপরে কিন্তু আর কোনো গ্রাম নেই ফরেস্টের ভেতর, মানে আমরা পুরো ওর এরিয়ায় ঢুকে পড়েছি। আর এই জঙ্গলের একটা বিশেষত্ব কি জানেন তো, এখানে কিন্তু কোনো প্লাস্টিক বজ্র বা চায়ের কাপ, মাটির ভার এসব কোনো কিছুই কিন্তু পাবেন না। আর ইলেকট্রিক কিন্তু পাবেন সব সোলার সিস্টেম। খুবই সুন্দর কিন্তু ব্যবস্থাপনা এদেরকে, মানে প্রকৃতিকে কিন্তু নিজের মতো করে বাড়তে দিয়েছে একদমই, কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু এখানে কোনো খেলা চলছে না। এই শিমলিপাল টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2,750 বর্গ কিলোমিটার। এখানে 1200 থেকে 1350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এখানে পাওয়া যায় 104 প্রজাতির অর্কিড। স্তন্যপ্রায়ী প্রাণী আছে এখানে 55 প্রজাতির। পাখি আছে 300 থেকে 361 প্রজাতির পাখি। সরীসৃপ দেখা যায় 60 প্রজাতির এবং উভয়চর প্রাণী দেখা যায় 21 প্রজাতির। জঙ্গলের কোর এরিয়ায় আস্তে আস্তে ঢুকছি। তো দেখি আমাদের ভাগ্যে আজকে কোন জীবজন্তু চোখে পড়ে, আমাদের ক্যামেরায় কোন জীবজন্তু আজকে ধরা পড়ে তাই দেখতে হবে। আর এটার সাফারির টাইমিং হচ্ছে কিন্তু ভোর 5:30 থেকে 9টা পর্যন্ত একটা টাইমিং হয়। সেটা হচ্ছে ফার্স্ট স্লট সকালবেলায়, আর দ্বিতীয় স্লটটা হচ্ছে দুপুর 2:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। মোট 4 ঘন্টা করে কিন্তু এই জিপ সাফারিটা করানো হয়। তো আমাদের কিন্তু এই জঙ্গলের কোর এরিয়া শুরু হয়ে গেল। এই চেক পোস্টের মাধ্যমে কিন্তু এটা আটকে রাখা হয়। তো এইখান থেকে কোর এরিয়া কিন্তু শুরু হয়ে গেল। তার মানে আমরা আশা করতে পারছি এখন থেকে হয়তো জঙ্গলের জীবজন্তু দেখতে পারি, যেহেতু এটা কোর এরিয়া। তো চলো দেখা যাক কি হয়। গাড়িগুলোতে কিন্তু একটু আধুনিকীকরণ আছে। আমরা জলদাপাড়া বা গরুমারায় যে সমস্ত জিপ সাফারিগুলো করেছি, সেগুলো তো এখানে কী বলে মোস্ট থার্ড ক্লাস ভাঙড়ি গাড়ি দিয়ে দেয়। গাড়ির আওয়াজেই যেন বাঘ ভাল্লুক যা থাকে পালিয়ে যাবে। আর এই যে গাড়ি, এটাও কিন্তু পেট্রোলের গাড়ি, কিন্তু গাড়িতে কিন্তু কোনো রকম আওয়াজ নেই, খুব স্মুথলি গাড়িটা কিন্তু চলছে। আমরা যে 6 জন বসে আছি, পিছনে আমাদের একটা ফ্যামিলি, আমরা বন্ধু। এই যে আমার ফ্যামিলি, আর একটা গাড়ি আমাদের সামনে আছে। আমরা এবারে গ্রুপ ট্যুর করছি, খুব মজা নিয়ে কিন্তু এনজয় করে আমরা ঘুরে বেড়াচ্ছি এই জঙ্গলটা। বাঘ মিলা
বন্ধুটা ফাইনালি একটা পাখি দেখতে পেরেছি, ঈগল পাখি। অনেক দূরের থেকে, একদম রাস্তার উপরে কিন্তু বসে আছে ঈগল পাখিটা। একটু দূরের থেকে আমরা এটাকে, ঈগল পাখি তো অস্পের। বন্ধুরা আমরা একটা ঈগল পাখি দেখতে পেয়েছি, দেখো অস্পেয়ার বলে ঈগল, হলুদ রঙের ঠোঁট। হরিণটা এমনভাবে জঙ্গলের কালারের সঙ্গে মিশে গেছে বোঝাই যাচ্ছে না। একটা হরিণ কিন্তু দেখলাম এক্ষুনি, একটা ইয়ে দেখলাম। আর পাশেই দেখো এখন নদী বয়ে চলেছে। কি নদীর নামটা যেন? খয়রি নদী। এই সামনেই এখন খয়রি নদী বয়ে চলেছে। এই নদীতেই কিন্তু বাঘ বা আরও বন্য প্রাণী যারা আছে তারা কিন্তু জল খাওয়ার জন্য আসে। তো সন্ধ্যার দিকে কিন্তু এরা জল খেতে আসে, তখন থাকলে হয়তো আর একটু ভালো দেখা যেত। তো চলো, এই জঙ্গলের মাঝে এই নদীটা দেখো কত সুন্দর লাগছে। ও নদীটা দেখো, জাস্ট নদীটা দেখো, পাহাড়ি শান্ত একটি নদী। আমরা যতটা এলাকা দিয়ে এই জঙ্গলের ভেতর ঘুরছি, আমাদের বা পাশ দিয়ে কিন্তু এই খিরাই নদীটা কিন্তু বয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে যে খিরাই নদীটা কিন্তু আমাদের বা পাশ দিয়ে সবসময় ছিল। বাঘ জল খেতে এসছে, হেভি লাগবে, সুন্দর লাগবে, কি সুন্দর লাগছে দেখো। মানে কি বলে, ওই শুটিংয়ে যেরকম আমরা দেখি, বইয়ের শুটিংয়ে যেরকম দেখি, নদী, পাহাড়, ঘাস, কিলোমিটার, লাল মাটির পুরো রাস্তা, দারুণ। জঙ্গলটার ভেতর কিন্তু বাঘ বা হাতি থাকার কিন্তু উপযুক্ত জায়গা। এই দেখো কত সুন্দর একটা পাখি জল কাটছে এখানে। আমার ক্যামেরায় ধরা দিচ্ছে, টাচ করো তো, একটু টাচ করো, দেখি 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 দেখা যাচ্ছে নাকি। क्या नाम है? ग्रे वाटर। একটা প্রজাতির গাছ যেটার নাম হচ্ছে চিত্রচম্পা। তো এই গাছটার বিশেষত্ব এই যে গাছটার গায়ে দেখো কিরকম একটা চক্রর মতো ছাপা, কিন্তু পুরো গাছটার শরীর জুড়ে আছে। ন্যাচারাল, এটা একদমই ন্যাচারাল, কিন্তু মানে চক্রর মতো কিরকম একটা ছাপ কিন্তু গাছটার গায়ে পুরো বোঝা যাচ্ছে। এর জন্য এটার নাম হয়েছে চিত্রচম্পা গাছ। যাই হোক, এই গাছটার সম্বন্ধে আমাদের পরিচিত ছিলাম না। তো এই গাইড দাদা কিন্তু আমাদের বলে দিলেন যে এই গাছটার নাম চিত্রচম্পা। বন্ধুরা, যদি প্রকৃতির তাজা হাওয়া, প্রকৃতির তাজা অক্সিজেন নিতে চাও, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় আসতেই হবে। ভারতবর্ষের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে আসলে তোমরা অনুভব করতে পারবে প্রকৃতির তাজা অক্সিজেন এবং হাওয়া। অনবদ্য এক কথায় চাঁদের পাহাড়। হ্যাঁ, ভিডিও ভাইরাল হলে তবে শুনলো।
তোমরা দেখতে পাচ্ছ এই একটু আগেই বলছিলাম এই জঙ্গলে এত উঁচু উঁচু ঘাস, ঘাসের মধ্যে কিন্তু বাঘ থাকলেও অবাক হওয়ার কিছু নেই। দেখো বাঘ না পাই অন্তপক্ষে হরিণ কিন্তু পেয়েছি। দেখতে পাচ্ছ ক্যামেরাটা অনেকটা জুম করে অনেকটা জুম করে কিন্তু এই হরিণ দুটো ধরতে পেরেছি। ওই দেখো দুটো হরিণ পরপর মাথা উঁচু করে দিয়েছে, দুটো না 3-4টে হরিণ আছে ঘাসের মধ্যে মাথা উঁচু করছে। ওই যে একটা হাঁটছে আর একটা দিক চলে গেল। এত জুম করেছে অনেক দূরে হরিণটা আছে। হরিণের শুধু পিঠটা দেখা যাচ্ছে নড়ছে। এই দেখো একটা হরিণ। এই হরিণটা সাধারণত একা একা থাকে না, কিন্তু এই হরিণটাকে কিন্তু একা একাই দেখছি, সিঙ্গেল ঘুরছে হরিণটা। হরিণের মুখটা একদম ছাগলের মতো লাগছে কেন? শিং ছাড়া হরিণের শিং নেই কেন? ছাগলের মতো। কিন্তু অনেক রকম ये अलग जाति का हरिन है सर। হরিণ অনেক রকমের আছে। जो हम पीछे देखे वो सब स्पॉटेड डियर है सर। ये बार्किंग डियर है। সাপ আছে এই জায়গায়, জিজ্ঞেস করো। সাপ তো থাকবে, জঙ্গল সাপ সাপ থাকবে দেখা না। যায় কি? দারুণ হরিণটা কিন্তু, বাহ দারুণ লাগছে কিন্তু হরিণটাকে। আমরা তো সাপ ভাবতেছি এটারে, মারার মতো লাগতেছে দেখতে। এই ঘন শাল অন্ধকারের মতো ভিডিও অন্ধকারের ভিডিও তো দিতে হবে, আমরা এটাকে করছিলাম। বন্ধুরা রাতের জঙ্গল দেখো, একটু আগে ছিল সন্ধ্যাবেলা, এখন হয়ে গেছে রাত। রাতের জঙ্গল দেখো, আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি বাঘ ভাল্লুক দেখার। ভালো লাগছে এখন লাইটটা, হ্যাঁ দেখো। চারটে রুম, আমরা 4টে পরিবার আছি, গ্রুপ ট্যুরে এসেছি বন্ধুরা সবাই মিলে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু আমরা আজকে উপলব্ধি করছি এখানে এসে, কম বলা হয়। এরকম উপলব্ধি আমার জীবনে এই প্রথম সেরা, আমার জীবনে সেরা উপলব্ধি কিন্তু আজকে এই নেচার ক্যাম্পে। তো আমি এর আগে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে ক্যাম্পিং করেছি, কিন্তু তার থেকেও যেন এটা আরও অন্য রকম অ্যাম্বিয়েন্স নিয়ে এসছে, একদম প্রকৃতির মাঝে নিস্তব্ধতার মধ্যে আমরা কিন্তু রয়েছি। সন্ধ্যা 7টা, আমরা এইমাত্র জঙ্গল সাফারি করে ফিরলাম। রয়্যাল বেঙ্গল, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া অনেক কিছু দেখলাম। দেখে এসেই আমরা এখন আমাদের জন্য স্ন্যাক্স কিন্তু রেডি। এখানে আছে চাটনি আর এই হচ্ছে চিকেন পকোড়া। এটা কি সেটা? কি সুন্দর না খেতে। চিকেন পকোড়া আর এই হচ্ছে চা। চিকেন পকোড়া আর হচ্ছে চা আমাদের জন্য কিন্তু রেডি। আর একটা আবার কি, এখানে দেখছো তো আলো কম, একটা জিনিস কি এখানে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই, মানে কারেন্ট যেটা বলি আমরা কারেন্টে, এখানে যে সমস্ত লাইটগুলো জ্বলছে সবই কিন্তু সোলারে, যার জন্য এই ঘরটা এত বড় হল ঘরটা দেখে মনে হচ্ছে যেন অন্ধকার, কিন্তু পরিবেশটা কিন্তু আমাদের দারুণ লাগছে। মানে আমরা গ্রামের দিকে থাকলেও সমস্ত বাড়িতেই এখন ইলেকট্রিকের এত পাওয়ার যে সব কিছু উজ্জ্বল লাগে, আর এইখানে এসে কিন্তু সব কিছু যেন কেমন একটা অন্ধকার ভাব। আমি একটু বাদে পারিপার্শ্বিক দৃশ্যটা দেখাচ্ছি, দেখলেই দেখবেন কতটা নিস্তব্ধতার মধ্যে আমরা আছি। তো এটার কিন্তু একটা অন্যরকম ভাই। গুরগুরিয়া ন্যাশনাল পার্কের আসল ভাই, চারিদিকে দেখো নিস্তব্ধতা এবং অন্ধকার, এর মধ্যেই 2-1টা কটেজে কিন্তু আমাদের মতো পর্যটকরা রয়েছে। এই একটা ক্যাম্পে রয়েছে কিছু পর্যটক। আমরা যেমন এইমাত্র চা আর স্ন্যাক্স খেয়ে আমরা এখন হাঁটা পথে আমাদের রুমে যাচ্ছি। রুমে যাওয়ার রাস্তাটায় হালকা আলো আধারি রাস্তা, আর চারিদিকে পারিপার্শ্বিক দৃশ্য দেখো, টোটালি অন্ধকার নিস্তব্ধতা। সারা পৃথিবী জুড়ে যেন এক টুকরো নিস্তব্ধতা নেমে এসেছে আজকে এই পৃথিবীর বুকে। দেখো
জল আকাশের চাঁদটাও একটু দেখা যাচ্ছে। এখন আমরা এই নেচার ক্যাম্পের একটু বাইরের দিকটায় বেরিয়ে আসি। সামনে একটা সুন্দর ছোট্ট নদী আছে, যে নদীটির নাম হচ্ছে খিরাই। চলো বন্ধুরা, নদীটা আগে একটু ঘুরে দেখে আসে। এখন বাজে সকাল 7টা। প্রকৃতির এত সুন্দর মায়াবী সব ডাক, পাখির ডাক, কত রকমের পাখি এখানে। 300 প্রজাতির পাখি আছে, জানেন কি? সামনে একটা ছোট্ট নদী আছে, নদীটা দেখে আসি। ঘোরা হয়ে গেল বৌদি। দেখুন কত সুন্দর একটা নদী বয়ে চলেছে এই নেচার ক্যাম্পের সামনেটা দিয়েই। আমাদের ক্যাম্পটা হচ্ছে একদম ওই পারে, আর আমরা চলে আসলাম এখন এই পারে। কত সুন্দর এইখানে একটা মানুষেরা সমুদ্রের ওপর যেমন পাথর ফেলে রাস্তা তৈরি করেছিল, অনেকটা সেই রকমই এখানে বাস্তবে কিন্তু এই নদীটার ওপর পাথর ফেলে, ছোট ছোট পাথর ফেলে এই রাস্তাটা তৈরি করেছে, যাতে ওই পার থেকে মানুষজন এই পারে আসতে পারে। আর সঙ্গে এখানে দেখো ব্রিজ মতো করে দিয়েছে, যাতে জলের গতি ধারাটা যাতে বন্ধ না হয়, তার জন্য কিন্তু এখানে গাছের গুঁড়ি দিয়ে সুন্দর একটা ব্রিজ করেছে। এবং নিচে কিন্তু এটা গাছের গুঁড়ি। গ্রামের মানুষজন তারা কিন্তু এই নদীতে এসে তাদের নিত্যদিনের কাজ করছে, যেমন কেউ থালা বাসন ধুচ্ছে, কেউ জামা কাপড় ধুচ্ছে। এই নদীটা কিন্তু এই গ্রামের মানুষের জন্যই খুবই প্রয়োজনীয় একটি নদী। তুমিও কি বাচ্চা হয়ে গেছো নাকি? হ্যাঁ, বাচ্চাদের জায়গা, খেলার জায়গায় তুমি উঠে পড়েছো। বড়রা উঠতে পারে, তাহলে আর কি হবে। দেখে মনে হয় সহজ, কিন্তু যেরকম করে দোলে ভয় লাগে। উপরেরটাই ওঠো। কেমন লাগছে রে সোনা? কেমন 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 লাগছে? নতুন সাইকেল চালানো শিখছিস? তোর তো বাড়িতে আছে ছোট সাইকেল। সেই মজা উলে 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 দৌড়ায় আমার। ছেড়ে দে না, পড়ে যাবে কিন্তু। সকালবেলায় ঘুম থেকে উঠে গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের আশেপাশটা ঘুরে দেখতে লাগলাম। সঙ্গে নিয়ে নিয়েছি একটা সাইকেল, এটা নেচার ক্যাম্পেরই সাইকেল। সাইকেলিংয়ের মজাটাও কিন্তু এখানে এসে আলাদাভাবে করতে পারলাম। দারুণ লাগছে কিন্তু জায়গাটা আমাদের। আর সামনে কিন্তু একটা সুন্দর নদী আছে, সেই নদীর পথে কিন্তু আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে। দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু হচ্ছে। ওহ দারুণ, চারিদিকে কত সুন্দর জঙ্গল দেখো। ওহ দারুণ লাগছে, চারিদিকে এত সুন্দর জঙ্গল, মাঝখান দিকে লাল মাটির মোরামের রাস্তা, অর্কিড হাউস। এখানে কত প্রজাতির যে অর্কিড আছে, চলো এক নজরে দেখিনি। তো অর্কিড মানেই তো বুঝতেই পারছেন, অর্কিড মানেই শীতকালে ফোটে। তো এখানে কিন্তু এখন শুধু গাছগুলোই দেখতে পাচ্ছি, অর্কিড খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু প্রকৃতির পরিবেশ যদি বলেন, এক কথায় অসামান্য। পাথরের খাজে কি মাছ তুলছিস? পুচকু চল জলে নামবো, আমার জন্য ব্যস্ত হয়ে চল জল। হাই বলে দাও। হাই করে দাও। হাই হাই, চলো জলে নামবো আমরা। মুখেও বলতে পারে হাই। মুখে বল হাই, বল হাই। বাবা দারুন, তুমি নেবে এটা? তুমি এটা নেবে? ফেলে দেবা তো? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, পড়ে যাবে তো, তুমি ধরতে পারছো না। বাবা দারুন। টাইটানিক টাইটানিক। হ্যালো বলো হ্যালো। হাই। দারুণ এনজয় হচ্ছে, দারুণ একদম প্রকৃতির মাঝে, দারুণ। দারুণ। ঘড়ির কাঁটায় সকাল ঠিক 10টা। সকালের ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা গুড়গুড়িয়া নেচার ক্যাম্প এরিয়া ছেড়ে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য অপূর্ব বড়েপানি ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখান থেকে যার দূরত্ব প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা। একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, আমরা পুরো ভ্রমণের জন্য 2 দিনের লোকাল গাড়ি ভাড়া নিয়েছিলাম। বোলেরো গাড়ির ভাড়া পড়েছে প্রায় 3200 টাকা মতো, যা এই জায়গাগুলো ঘোরার জন্য বেশ সুবিধাজনক। গতকাল আমরা যোশীপুরের দিক দিয়ে জঙ্গল সাফারির রোমাঞ্চ উপভোগ করেছি, আর আজকের পরিকল্পনা বড়িপদা দিকের সাফারি।
এই দিকটা একটু আলাদা। এখানে পাহাড়, সমতল, জঙ্গল আর ঝর্ণার এক অপূর্ব মেলবন্ধন চোখে পড়ে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে স্বর্গের মতো অনুভূতি দেয়। আমরা এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি উস্কি ওয়াটারফলসে। শিমলিপালে এটা পপুলার একটি ওয়াটারফল। উস্কি জলপ্রপাতের মোহময় সৌন্দর্য উপভোগ করে আমরা আবার পথ ধরলাম বড়েপানির উদ্দেশ্যে। পথে এগোতে এগোতে চোখের সামনে ভেসে উঠল এক অপূর্ব প্রাকৃতিক চিত্রপট। সবুজে মোড়া বিস্তীর্ণ মাঠ, ছিমছাম গ্রাম্য ঘরবাড়ি, আর তার পাশেই মাথা তুলে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট পাহাড়। চারপাশের নির্মল পরিবেশ, পাখির ডাক আর হালকা বাতাস যেন মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে নেই কোনো মোবাইলের টাওয়ার। টানা 2 দিন ধরে আমরা এই অঞ্চলে আছি, তবুও নেই কোনো টাওয়ার, নেই বাইরের কোনো কোলাহল বা বিরক্ত করার মতো কিছু। যেন এক আধুনিক জীবনের সব ব্যস্ততা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক শান্ত নির্জন পৃথিবী। যারা সত্যিই নির্জনতা ভালোবাসেন, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। এক কথায় অভিজ্ঞতা ছিল অনন্য, নিরিবিলি আর গভীরভাবে মন ছোঁয়া। রিজার্ভ ফরেস্টের মধ্যে সবথেকে বড় ওয়াটারফল কিন্তু এটি, যেটা আমরা এখন দেখছি একদম আমাদের সামনের থেকে। নৈসর্গিক দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগছে উপর থেকে, যেমন আমরা এখন আছি বড়াপানির কাছে। যে বড় ঝর্ণাটা দেখে আসলাম তার খুব কাছাকাছি এই একটা হোটেল, যার নাম হচ্ছে বরজু হোটেল। তো এইখানে যারা এই শিমলিপালে ঘুরতে আসবেন, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু হোটেল বা ছোটোখাটো দোকানের সংখ্যা খুবই কম। তো এই একটা হোটেল ছিল যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করলাম। তো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তৃপ্তিদায়ক খাবার কিন্তু একটা ছিল, যেখানে আমরা মাত্র 160 টাকা 170 টাকার বিনিময়ে কিন্তু পেট ভর সবজি দিয়ে, 4-5 রকমের সবজি দিয়ে আর একটা করে ডিম অমলেট বা ডিম কারি দিয়ে কিন্তু আমরা খেয়ে নিলাম তৃপ্তির সাথে 170 টাকায়। তো এরকম ছোটোখাটো বেশ কয়েকটা হোটেল কিন্তু আপনারা এই শিমলিপালের পাবেন, শুধু জাস্ট খাবার জন্য, একবেলা খাবারের জন্য। আর দোকানপাট নেই বললেই চলে। আমরা 2-3 দিন ধরে ঘুরছি, 2 দিন ধরে হলো, 2 দিন ধরে এই শিমলিপালে ঘুরছি, খুব একটা কিন্তু দোকানপাট আমাদের চোখে পড়েনি। তো আপনারা যখন শুধু এইখানে শিমলিপালে হোটেলে স্টে না করে শুধু যদি একদিনের জন্য বেড়াতে আসেন, তারা কিন্তু হাতে শুকনো খাবার কিন্তু অবশ্য করে নিয়ে আসবেন, কারণ শুকনো খাবার কিছু না থাকলে সারাদিন কিন্তু ঘুরতে পারবেন না। আর দুপুরবেলায় লাঞ্চের জন্য এরকম কোনো হোটেলে আসতেই পারেন, খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু। আমরা আছি এখন হাদাহাদি ওয়াটারফলসে। নাম শুনে কেউ হাসবেন না, এটাই এই ওয়াটারফলসটার প্রকৃত নাম। তা এখানে সারাদিন ঘুরতে ঘুরতে এখন আর এনার্জি নেই। এনার্জি জোগানোর জন্য ড্রাইভার সাহেব আমাদেরকে হাতে দিয়ে দিল একটা করে লাঠি। বলল ওয়াটারফলসটা দেখতে যাবে যখন একটা লাঠি নিয়ে যাও, যদি বাই চান্স কিছু চলে আসে, মানে বাঘ টাকের কথা বলছি আর কি, যদি চলে আসে, ওর জন্য লাঠি দিয়ে দিয়েছে। সঙ্গে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা পুরো টিম আছে। এই যে দেখো, ছোট্ট ব্লগার, আমাদের ছোট্ট ব্লগার, ওই যে আমাদের পুরো টিম গ্রুপ চলে আসছে এই ওয়াটারফলস দেখতে। চলো সামনে গিয়ে যাই, দেখি হাদাহাদি ওয়াটারফল আর কত দূর। তবে সত্যি কথা বলতে কি, এতক্ষণ পরে একটা ভালো ওয়াটারফল পেলাম যেখানে আসা যাচ্ছে, মানে খুবই ভালো একটা অ্যাডভেঞ্চারের জায়গা পেলাম। আসো, ভালো লাগছে কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, একটু অ্যাডভেঞ্চার মনে হচ্ছে না? সোনা আসতে হবে না, তোর আর থাক, ওখানে থাক, সোনার আসতে হবে না।
এইটা কিন্তু সত্যি অ্যাডভেঞ্চার করার মতো একটা ওয়াটারফল যেখানে আমরা আছি। ঝুঁকে ঝুঁকে কিন্তু আমাদের আসতে হচ্ছে, খুবই ভালো। আসো এদিক দিয়ে চলে আসা যাবে। এই এই একটা ওয়াটারফল হলো আমার মনের মতো, যেখানে একটু হেদে হেদে আসলাম, হেদে হেদে। ওয়াও, আমরা তো বাও করে ফেলেছি, বাও। তুমি ইজি রাস্তা দেখো, আরে বাও হয়ে গেছে তো, বাও। আরে ইজি, চলে আসো, একদম ইজি রাস্তা। এই পাথরের বোল্ডার বেয়ে বেয়ে, মানে বোল্ডার টপকে টপকে আমরা এই ওয়াটারফলটায় চলে আসলাম। খুবই সুন্দর কিন্তু এই ওয়াটারফলটা, কিন্তু যতটা সুন্দর এই ওয়াটারফল তার থেকেও বিশ্রী কিন্তু এই যে এখানে জলটা জমা হচ্ছে, শ্যাওলা জমে গেছে পুরোটায়, পুরো শ্যাওলা জমে গেছে। এটা কিন্তু অনেকটা বিস্তৃত, অতটা দূর দিয়ে এই ওয়াটারফলটা বইছে। এটার নাম হচ্ছে হাদাহাদি ওয়াটারফল। নাম শুনে কেউ হাসবেন না, এর নামে হচ্ছে হাদাহাদি ওয়াটারফল। ওই পাথরটাও যাওয়া যায়, কিন্তু অতটা রিস্ক নেব না। জল পড়তে পড়তে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো পুরো কালো হয়ে গেছে পাথরগুলো, আর যে কারণেই এই নিচে যে জমা জলটাও কালো। হ্যালো গাইস, কেমন লাগছে অসাধারণ, ওয়াটারফলটা দেখে? আপনার কেমন লাগছে? খুব ভালো। এটা যে সেই এলিফ্যান্ট ফ্লাওয়ার ফলস মতো। হ্যাঁ, কেমন লাগছে ওয়াটারফলটা? এরকম কালো পাথরের মধ্যে দিয়ে জল, কালো পাথরের মধ্যে জল, ওয়াটারফল, দারুণ দারুণ। দারুণ দারুণ। জলগুলো পুরো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জলগুলো জানাবে। পুরো দুধের মতো লাগছে। জলগুলো পুরো দুধের মতো, আর পাথরগুলো হাঁপিয়েছি, এই যে হাতির মতো। লাঠি নিয়ে। লাঠি নিয়ে আমরা হাঁপিয়ে গেছি এই ওয়াটারফল দেখতে আসতে। ওয়াটারফল দেখতে এসে আমরা হাঁপিয়ে গেছি, হাতির মতো দেখতে এই পাহাড়টা। আজকের দিনটা কেটে গেল এক অসাধারণ অনুভূতির মধ্যে। ঝর্ণার শব্দ, পাহাড়ের নীরবতা আর জঙ্গলের গভীরতার সঙ্গে মিশে এক অন্যরকম শান্তি আর আনন্দ উপভোগ করলাম আমরা। জঙ্গল সাফারির রোমাঞ্চ আর চারপাশের সবুজ প্রকৃতি যেন মনটা ভরে দিয়ে গেল এক্কেবারে। সত্যি বলতে কি, এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় প্রকৃতির কাছাকাছি এলে মানুষ যেন নতুন করে বাঁচতে শেখে, প্রকৃতির প্রেমে পড়ে যায় বারবার। এখন আমাদের হোটেলে ফেরার পালা। আজ আমরা জঙ্গলের একটু বাইরে একটি হোটেলে থাকছি, যাতে আগামীকাল সকাল সকাল বেরোতে আমাদের কোনো অসুবিধা না হয়। এরকম আরও সুন্দর জায়গার খোঁজ পেতে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।